This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা। আর পাঁচ কথায় অবশ্যই প্রথমেই শুভাংশু শুক্লাদের কথা বলতেই হয়, তার কারণ আনডকিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ঠিক ৪:৪৫ সেই ঐতিহাসিক মুহূর্ত এবং সকলেই আমরা যেদিকে তাকিয়েছিলাম সেই ছবি আরো একবার সবার আগে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছে TV9 বাংলা। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কমলেশ। মঞ্জিরাট, এই মুহূর্তে এখন আমাদের ঘড়িতে বাজে ৪:৫৮, ঠিক ১৩ মিনিট ১২ থেকে ১৩ মিনিট আগে আমরা যে মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম শুভাংশু শুক্লাদের ঘরে ফেরা, ভারতের প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন, তিনি ১৯ দিন মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরছেন। তার ২২.৫ ঘন্টার জার্নি পৃথিবীর মাটিতে ফেরার আমরা যখন দেখেছিলাম ২৫শে জুন যাত্রা শুরু হয়েছিল। ২৮ ঘন্টার যাত্রার পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিলেন শুভাংশু এবং তার ৩ সঙ্গী। আজকে সেই ফিরতি পথে যাত্রা শুরু হলো ড্রাগন ক্যাপসুল। আমরা স্ক্রিনে দেখাচ্ছি এই ছবিটা, এটাই হচ্ছে সেই মহাকাশযান যার মধ্যে রয়েছেন আমাদের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ড্রাগন ক্যাপসুল, যেটা এখনও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ধরা পড়ছে। এই যে ড্রাগন ক্যাপসুল, এর মধ্যেই রয়েছেন আমাদের শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারী। এর ওপরে এখান থেকে যাতায়াতটা চলতো। এই হ্যাচটা এই মুহূর্তে এটা একটা গ্রাফিক্যাল ছবি দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে এটা খোলা রয়েছে, যখন কালকে পৃথিবীর বায়ুমণ্ডলে আবার ঢুকে আসবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে এবং এর কারণ হচ্ছে এই সময় একটা প্রবল ঘর্ষণ হবে। সেই সময় এই যে চারদিকটা জায়গা যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা মানে অগ্নিবলয়ের মতো পরিস্থিতি হবে। এখানে তাপমাত্রা থাকবে ১৯০০ ডিগ্রি সেলসিয়াস। আমরা জল ফোটে জানি ১০০ ডিগ্রি সেলসিয়াসে, এটা ১৯০০ ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাতে হাত থেকে বাঁচানোর জন্য সেই যাবতীয় টেকনিক্যাল কাজ এগুলো বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে করেছেন এবং সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেছিলাম ২০০৩ যখন কলম্বিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কল্পনা চাওলাকে আমরা হারিয়েছিলাম। সে সময় এই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল এবং পুরো যানটা, স্পেস শাটলটা বিস্ফোরণ হয়। সেগুলো যাতে না হয় তার জন্য যাবতীয় লিকেজ চেকিং সমস্ত কিছু করে আজকে দুপুর ২:১০ শুভাংশু শুক্লারা এই মহাকাশযানে ঢোকেন। ২:৩৮ দরজা বন্ধ হয়ে যায় এবং তারপরে প্রায় ২ ঘন্টার অপেক্ষা। সেই ২ ঘন্টার অপেক্ষার পর আনডকিংয়ের জন্য সিগন্যাল দেওয়া হয়, গ্রিন সিগন্যাল। সেই সিগন্যালের পর ৫ মিনিট মোটামুটি সময় লেগেছে পুরো প্রসেসটা কমপ্লিট হতে। এই মুহূর্তে আমরা একটু দেখাবো যে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা এই মুহূর্তে কোথায় রয়েছে আমাদের দর্শকদের বোঝার জন্য। খানিকক্ষণ আগে এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা এই মুহূর্তে দেখো, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে জাপানের দ্বীপ আমাদের দক্ষিণ এশিয়ার একটা বড় দক্ষিণ পূর্ব এশিয়ার খানিকটা অংশ রয়েছে। এই জায়গাটা দেখো, আন্তর্জাতিক স্পেস স্টেশনটা এই মুহূর্তে মুভ করছে। এই জায়গাটা এখন রাত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ফলে অন্ধকার। এই জায়গায় এখনও দিন আছে, ফলে সূর্য এখন মধ্য গগনে আফ্রিকার উপরে রয়েছে। আর আমাদের এই জায়গাটা এখনও অন্ধকার হয়নি, ফলে এইরকম লাইট রয়েছে দেখা যাচ্ছে। এই জায়গাটা অন্ধকার। আর খানিকক্ষণ আগে মঞ্জিরা, আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য আমাদের বলা যায়, আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়েই, আমাদের ঠিক পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন চায়না হয়ে এদিকে সরে গিয়েছে। এই রকম জায়গা, অর্থাৎ আমাদের এশিয়ার ওপরে যখন মহাকাশ স্টেশনটা ছিল ঠিক সেই সময় আনডকিং, অর্থাৎ মহাকাশ স্টেশন থেকে সরে এসছে ড্রাগন ক্যাপসুল এবং তার মধ্যে শুভাংশু সহ আরও ৩ জন রয়েছেন, যারা আগামীকাল ৩টের সময় আরেকটা মহেন্দ্রক্ষণ বিকেল ৩:০১ ক্যালিফোর্নিয়া উপকূলে, আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে নামবে এবং নামার আগে এই যে প্রচণ্ড গতিতে এই মহাকাশযানটা চলছে, প্রায় ২৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা একেবারে শেষ বেলায় চলে আসবে ২৬ থেকে ২৭ এই জায়গাটায় একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, ফ্লোরিডা নয় ক্যালিফোর্নিয়া কেন? ফ্লোরিডা নয় ক্যালিফোর্নিয়া কারণ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। এর আগে আমরা যখন দেখেছি সুনিতা ফিরেছেন বা অ্যাক্সিয়ামের ৩টে মিশন এর আগে হয়েছে, ফ্লোরিডায় নামার কথা ছিল কিন্তু বা ফ্লোরিডায় নেমেছে। এক্ষেত্রে ফ্লোরিডায় নামছে না, তার একটা বড় কারণ হচ্ছে আবহাওয়া, হাওয়ার গতিবেগ, যেটা সন্দীপবাবু খানিকক্ষণ আগে বলছিলেন। হাওয়ার গতিবেগ খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম মিশনটা কয়েকদিন পিছিয়ে গিয়েছিল, যেহেতু ওই অঞ্চলে যেখান থেকে এটা ওড়ে ফ্লোরিডা, সেখানে হাওয়ার গতিবেগ ঠিকঠাক ছিল না। ফলে অনেক কিছু মাথায় রেখে দেখো, যেটা বলছিলাম যে এই যে গতিবেগটা কিন্তু বড় ফ্যাক্টর। একটা ২৮,০০০
1000 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা মহাকাশযান নেমে আসছে, তাকে নামার খানিকক্ষণ আগে তার গতিবেগ হবে ঘন্টায় 26 থেকে 28 কিলোমিটার, বড় জোর একটা অটোর স্পিড, সেই গতিতে নিয়ে আসতে হবে। তার জন্য কী হবে, এর প্রথমে একটা প্যারাশুট, এই যখন নামবে 3-1 মিনিটে, তার ঠিক 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট আগে প্রথম দুটো প্যারাশুট খুলবে, তখন গতিবেগ অনেকটা কমে আসবে। তারপরে আরও দুটো প্যারাশুট, মানে মূল প্যারাশুট খুলবে। এই 4টে প্যারাশুট মিলে কিন্তু ওর গতিবেগটাকে একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে আসবে। তারপর ক্রমশ ভাসতে ভাসতে সেটা প্রশান্ত মহাসাগরে পড়বে। আমরা সুনিতাদের সময় সেই ছবি দেখেছিলাম। কালকে একটাই পার্থক্য থাকবে, কালকে যখন ওরা নামবেন তখন ক্যালিফোর্নিয়া মানে ওই প্রশান্ত মহাসাগর একদম আমাদের নজর থাকবে কমলেশ, কারণ ড্রাগন ক্যাপসুল এখন ভাসছে এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটু একটু করে। গর্বিত বাবার বক্তব্য শোনাবো আপনাদের। हमें पूरा गर्व है, हमारे पूरी फैमिली को गर्व है और हम चाहते हैं कि हमारा बेटा जो है ये इतना बड़ा मिशन पूरा करके वापस हो रहा है, तो हम लोगों को तो बहुत गर्व ही है। हम लोगों को तो अपने को तो इतना गौरवान्वित महसूस कर रहे हैं, शायद ही लाइफ में इतना बड़ा अचीवमेंट हमने अपनी लाइफ में नहीं कभी महसूस किया जितना बच्चे की सफलता पर मुझे आज हो रहा है। আর এই মুহূর্তে সরাসরি চাকরিহারাদের খবর আপনাদেরকে দেব, তার কারণ নবান্ন নয়, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিবপুরে হাওড়া পুলিশ লাইনে বৈঠক রাজ্য প্রশাসনের। আমরা দেখলাম আজকে তারা বিক্ষোভ করলেন, আন্দোলন করলেন এবং তাদেরকে আটকালো পুলিশ, রীতিমতো ব্যারিকেড করে তাদেরকে আটকানো হয় এবং লৌহ কপাট তৈরি করা হয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে তারা একেবারে রাস্তায় বসে পড়বেন। মল্লিক ফটকের সামনে তারা রাস্তায় বসে পড়েন, অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর দেখা গেল যে তাদের একটা প্রতিনিধি দল যাবে নবান্নতে, কিন্তু না, নবান্নতে নয়, তাদের বৈঠক হলো শিবপুরে হাওড়া পুলিশ লাইনে। ইতিমধ্যে এই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক থেকে কি বেরোলো, বৈঠকে কি হলো আজ, সবটাই জানবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দীক্ষা। দেখো বৈঠকে কি হলো এখনো পর্যন্ত সে খবর কিন্তু এখন আমরা পাইনি, তার কারণ মুখ্য সচিব এবং ডিজিপি অলরেডি বেরিয়ে গিয়েছেন। মুখ্য সচিব বেরিয়েছেন কারণ আজকে 4:30 থেকে ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগে যখন আমরা দেখলাম যে হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযান করবেন বলে যারা জড়ো হয়েছিলেন, সকাল থেকেই কিন্তু নবান্নের চারদিকে যে সমস্ত রাস্তা রয়েছে ছোট বড় সব রাস্তায় কিন্তু ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল যাতে চাকরিহারারা কোনো মতেই নবান্ন পৌঁছতে না পারেন। শেষকালে যখন তারা মল্লিক ফটক পৌঁছলেন, সেই মল্লিক ফটকে তাদের পুলিশের সাথে একটা তর্কাতর্কি হলো, ধস্তাধস্তি হলো। তখন তারা বললেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, পরবর্তী ক্ষেত্রে মুখ্য সচিবের কথা বলেন এবং সেই মতন মুখ্য সচিব বা প্রশাসনের একটি মাধ্যমে ইঙ্গিত আসে আমাদের কাছে যে প্রশাসন অর্থাৎ মুখ্য সচিব বৈঠকে বসবেন, কিন্তু কতজনের সঙ্গে বা কি সেটা স্থির হয়নি, সেটা ডিজিপি ঠিক করছেন। কিন্তু তার 3:30 আমরা দেখলাম মুখ্য সচিব, ডিজিপি রাজীব কুমার এবং হাওড়া পুলিশ কমিশনারের 3 জনই নবান্ন থেকে বেরিয়ে গেলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল হাওড়া পুলিশ লাইন, যেটাকে শিবপুর পুলিশ লাইন বলা হলো, সেখানে মুখ্য সচিব এবং ডিজি এখানে এসেছেন এবং 18 জনকে নিয়ে তিনি বৈঠক করলেন, 4:10 নাগাদ বেরিয়ে গেলেন। কিন্তু বৈঠক ফলপ্রসূ হলো কি হলো না সেটা এখনো পর্যন্ত প্রশাসন যেন জানায়নি। তেমনই আমাদের চাকরিহারা যারা ভেতরে রয়েছেন তারাও এখনো না বেরোনোর জন্য আমরা কিছু বুঝতেই পারছি না, কারণ তাদের বেশিরভাগই মোবাইল আমরা বন্ধ পাচ্ছি। তাদের আজকে দাবি যেটা ছিল যে তারা যোগ্য অযোগ্য যে বিচারের ভিত্তিতে তাদেরকে আলাদা করেছে শীর্ষ আদালত, অর্থাৎ অযোগ্যদের যেভাবে আলাদা করা হয়েছে যোগ্যদেরও সেই যেভাবে আলাদা করা হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু মিরাজ যে অর্থাৎ ওয়েমানের যে মিরাজ সেটা প্রকাশ করতে হবে, তাহলেই তো স্পষ্ট হয়ে যাবে তারা যোগ্য চাকরি প্রার্থী। অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্যর একটা তালিকা বিচ্ছেদ করে ফেলেছেন, অর্থাৎ ভেদাভেদটা হয়ে গেছে। তাহলে তাদের কেন আবার পরীক্ষায় বসতে হবে? তাদের রিভিউ পিটিশনে এটাই আবেদন করা হোক, এটা তাদের মূল দাবি ছিল এবং তারা সেটাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। আমরা জানি মুখ্য সচিব বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীকেও সেটা তিনি জানাবেন। এরপরে মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ কি নেবেন সেটাই দেখার বিষয়, কিন্তু ফলপ্রসূ হলো কি হলো না সেটা যতক্ষণ না চাকরি প্রার্থী নজর রাখো দীক্ষা, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। দীক্ষার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং দীক্ষা আমাদের যেমনটা জানালেন যে এই বৈঠকে যে ফলপ্রসূ হলো কিনা বা কি হলো সেটা আপনাদেরকে জানাবো। তবে তার আগে আরো একবার দেখাচ্ছি চাকরিহারাদের সঙ্গে আজকে পুলিশের যখন বচসা হয়, ধস্তাধস্তি এবং এই নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আজ হাওড়ার মল্লিক ফটকে পুলিশের লৌহ কপাটে আটকায় পুলিশ মিছিল এবং পুলিশের সঙ্গে চাকরিহারাদের বচসা ধস্তাধস্তি বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা।
আর এর গদি টপ করে পড়ে যাবে, এদের গদি টপ করে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সেই ভয়ে সব করছে, কিচ্ছু করার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় 14ই জুলাই 14 তলা আমরা আসছি, উল্কার মতো আসছি, উল্কার ঢেউয়ের মতো আসবো আমরা। আপনি ভালো চান তো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসুন, আপনার রেহাই। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নয় পর্যন্ত ছাড়ছি না। আমরা ব্যারিকেড ভাঙবো, ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। ঠিক এভাবেই 14 তলায় তারা পৌঁছতে চান এবং নবান্ন অভিযান করেন আর চাকরিহারারা, এবং তারা অবস্থান বিক্ষোভ করেন। লৌহ কপাট দিয়ে তাদেরকে আটকানো হয় এবং এরপর আমরা দেখলাম বৈঠক হলো, চাকরিহারাদের সঙ্গে বৈঠক হলো, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক হলো শিবপুর হাওড়া পুলিশ লাইনে। আমরা যাচ্ছি সকলে মিলে। আমরা দেখুন, আমরা কোনো দ্বিমত নয়, শুধুমাত্র চাকরিহারারা যাতে যায় সেই জন্যই সবাই মিলে বলেছিল। আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরিহারারাই ওখানে আলোচনায় যাচ্ছি। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা একেবারে পথে এসে বসেছেন, তারা চাকরিহারা, চাকরি চান তারা। বিরোধীরা তারা সরব, একের পর এক প্রতিক্রিয়া রয়েছে। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে, তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। কেন নামবে না? কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান, সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং তিনি হিন্দুদের একাট্টা হওয়ার কথা বলেন, কিন্তু তার উল্টো সুর এবার সুকান্ত মজুমদারের গলায়। শ্রমিকের সুরেই বহুত্ববাদের সওয়াল সুকান্তর। সবকা সাথ সবকা বিকাশেই আমরা বিশ্বাস করি। মুসলিমরা ভোট দিক বা না দিক, মোদির উন্নয়ন সবার জন্য, বিনামূল্যে রেশন সবার কাছেই পৌঁছবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। আমরা তো সেই বার্তায় সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটাতেই আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। উনি ওকে করে দিলেই আরও কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ফ্রিতে কানেকশন পাবে। তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য। বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েই স্পষ্ট করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। কোন মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? অন্যদিকে সবকা সাথ সবকা বিকাশ বন্ধের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম।
আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। এই দরজার মধ্যেই খেজুরের মিছিল থেকে টিভি9 বাংলাকে শুভেন্দু বলেছেন ঘরে বসে রাজনীতি হয় না। কাকে নিশানা বিরোধী দলনেতার? ঘরে বসে রাজনীতি হয় না, ঘরে বসে এসি চালিয়ে রাজনীতি হয় না, রাজনীতি রাস্তায় করতে হবে। আমি এই রাস্তা করে 11তে পরিবর্তন করেছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, উনিও ছিলেন রাস্তায় আর আমিও ছিলাম রাস্তায়। ওইসব সেফ প্যাসেজে বসে হেলিকপ্টার চড়ে রাজনীতি হয় না। আমি এখানে 46% ভোট এক করেছি বিজেপির পক্ষে 2024 সালে। আমি এখানে একদম ওদের সব হারিয়ে দেবো। আমি বাংলাকে বলবো পূর্ব মেদিনীপুরের যে মডেল বা পথ, হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এটাকে গ্রহণ করুন, বাংলাকে বাঁচান। আমি তো এই জেলায় করে দিয়েছি, বাকি গোটা রাজ্যে আপনারা বাঙালি করবে। আর আমি তো মুসলিম ভোট চাই না কোনোদিন বলিনি, পাই না বলেছি। এটা কঠিন সত্য, কঠিন সত্য। মুসলিম ভোট নিয়ে বিজেপির এই টানাপোড়েন দেখে কটাক্ষ তৃণমূলের। সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ যদি বলেন যে পূব দিকে সূর্য ওঠে, তাহলে আপনারা দেখবেন সকাল 4:59 দূরবীন নিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন শুভেন্দু অধিকারী, সূর্য পশ্চিম দিকে, উল্টো বলতে হবে। ফলে পুরোটাই ওনাদের এই বিভ্রান্তি। আর এবার নজর রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে। দক্ষিণবঙ্গে এবার গভীর নিম্নচাপের রক্তচক্ষু রাজ্যের বৃষ্টি, আর ঝাড়খণ্ডে জলের পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা। বানভাসী বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তার মধ্যে নিম্নচাপের প্রবল বৃষ্টি, বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার জোর আশঙ্কা। বর্ষায় অতিবৃষ্টি হলেই ভাসে ঘাটাল, এটা প্রতি বছরের ঘটনা। এবারও ভাসছে ঘাটাল। এই নিয়ে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি। ডিঙি ও নৌকায় ছাতা মাথায় চলছে যাতায়াত। আমরা পরিস্থিতি খুবই খারাপ, আমরা থাকতে পারছি না, আমরা পেরি এসছি। 5 দিন জল চলছে, যাতায়াতের অসুবিধার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। বন্যা চলছে, নৌকায় যাতায়াত করা হচ্ছে, আবার তার উপরে যে বৃষ্টি অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, চরম দুশ্চিন্তার মধ্যে আমাদেরকে বাস করতে। ভোট আর বন্যা এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জোর তরজা শুরু হয়ে যায়। আখেরে লাভ কিছুই হয় না, বাসিন্দারাও সারসত্য বুঝে গিয়েছেন। তবে মিলবে মুক্তি? মুক্তি জীবনেও মিলবে না, আর ন্যাংদাবেলা দিয়ে একই জল দেয়। শুধু ভোগান্তি নয়, বানভাসী বাংলায় মৃতের সংখ্যাও বাড়ছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবার গভীর নিম্নচাপের রক্তচক্ষু। আজ চরম ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণ 24 পরগনায়। কিছু জায়গায় একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা। আজ অতি ভারী বর্ষণের পূর্বাভাস উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায়। কিছু জায়গায় একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। আজ ভারী বর্ষণের পূর্বাভাস কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। কিছু জায়গায় একদিনে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের উপর দিয়েই সরবে জোরালো নিম্নচাপ, তাই মঙ্গলবারও ভারী বর্ষণের সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সবচেয়ে বড় দুশ্চিন্তা ঝাড়খণ্ডের জল। বুধবার পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। ডিভিসিও ঝাড়খণ্ডের জন্য বাঁধ বা জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে। যেমন ইতিমধ্যেই পাঁশকুড়ায় কংসাবতীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। চাষের জমি জলের তলায়, চাষির মাথায় হাত। এখন পরিস্থিতি মানুষের যা অবস্থা, যে বিষ খাওয়ার পয়সা থাকবে নি। এই চাষের উপর তো আমাদের সব নির্ভর করছে। ওই তো বন্যায় তো ডুবে গেছে, এই তো সব নষ্ট হয়ে গেছে। মাঠে পড়ছে ফসল, বাজারে আগুন দাম, এখনই রেহাইয়ের আশা নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
বেহাল নিকাশি ব্যবস্থা, রাস্তায় এখন পুকুর, টানা বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ড। অভিযোগ, নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন করেনি পুরসভা, যার জেরে বছরের পর বছর জল যন্ত্রণার শিকার হচ্ছেন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে রাস্তায় ধানের বীজ পুঁতে বিক্ষোভ কংগ্রেসের। দ্রুত সমস্যার সমাধান করা হবে আশ্বাস প্রশাসনের। এই পৌরসভা ক্ষমতায় আসার পর থেকে এই জায়গায় অল্প একটু জল হলে, বৃষ্টি হলে পরেই, গ্রীষ্মকালেও যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে এই জলটা জলমগ্ন। এই এলাকাটা পুরো, এখান থেকে আপনি দেখুন জলের ব্যবস্থা দেখালে দেখতে পাবেন সব জলমগ্ন। 14 নম্বর ওয়ার্ডে 95% এলাকার জল জমা থাকলেও বেশিরভাগ রাস্তা ঢালাই হয়ে গেছে, জল নিকাশির কাজ চলছে। সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্ষাকালে শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, ডানকুনির বিস্তীর্ণ জায়গার সাথে সাথে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে বর্ষাকালে জলে প্লাবিত হচ্ছে। এই কংগ্রেসকে জানতে হবে কোন জমিতে ধান হয়। তৃণমূলের 21শে জুলাই সমাবেশের ভিড় নিয়ন্ত্রণে হাইকোর্টে মামলা দায়ের করল আইনজীবীদের সংগঠন AILU। তৃণমূলের সভার দিন যেন মানুষকে দুর্ভোগের শিকার না হতে হয়, ব্যবস্থা করুক পুলিশ। আদালতের কাছে আবেদন আইনজীবী সংগঠনের। মানুষের সমস্যা করে রাজনৈতিক কর্মসূচি নয়, ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে বিভিন্ন পথের মিছিলও নিয়ন্ত্রণ করুক পুলিশ। আদালতে আবেদন আইনজীবী সংগঠনের। 2016 প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার নির্দেশ জেলা প্রাথমিক সংসদকে। নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2016 প্রাথমিকের নিয়োগ মামলা আদালতে বিচারাধীন। ঝুলে রয়েছে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ নথি গোপন রাখতে হবে, নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিরোধীদের। এর অর্থ শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা প্রকারান্তরে রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে, আর এইভাবে সমস্ত কিছু লুকিয়ে রাখার প্রচেষ্টা, এটা অত্যন্ত নিন্দনীয়। পূর্বে যা নিয়ম ছিল, প্যানেল লিস্ট পাবলিক ডোমেনে প্রকাশিত হতো, মানুষ দেখতে পারত কোন জায়গায় কার কী অবস্থান। এক্ষেত্রে সরকার প্রথম থেকেই যে কাজটা করার চেষ্টা করছে, তাতে কোনো জায়গায় আমাদের মনে হচ্ছে অযোগ্যদের সরকার রক্ষা করার যা কাজ, সেই কাজকেই চালিয়ে যাচ্ছে। কোর্টের কাছেও সরকার যা তথ্য প্রমাণ আছে সঠিক সময়ে সঠিক জিনিস তুলে ধরছে না। প্রাথমিকের ক্ষেত্রেও SSCর মতোও না কোনো কিছু ঘটে যায়, সেটাই আমরা আশঙ্কা করছি। কারণ সরকারের সদিচ্ছার মারাত্মক রকম অভাব আমরা প্রতি ক্ষেত্রেই লক্ষ্য করছি।